ফরহাদ ঘড়ি দেখল, 1.5 ঘন্টার মতো হয়েছে সে বসে আছে। এদের সমস্যাটা কি? এরা তাকে বসিয়ে রেখেছে কেন? আসমানীর মামা বসার ঘরে ঢুকলেন। ফরহাদ উঠে দাঁড়ালো। কামরুল ইসলাম সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি সারা রাত ঘুমাননি। চোখের নিচে কালি, ঠোঁট শুকিয়ে আছে, তাকে খুবই ক্লান্ত লাগছে। ফরহাদ, কেমন আছো? জি ভালো। কামরুল ইসলাম সাহেব নিজে বসলেন না, ফরহাদকেও বসতে বললেন না। কুঁজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? সরি। চা দিয়েছে? জি। আসমানের শরীরটা বেশ খারাপ করেছে। এত দ্রুত এতটা খারাপ করবে এটা আমার ভাবাই ছিল না। আমার মনে হয় মন বিকল হয়ে গেছে। মন বিকল হলে এরকম হয়। ভয়াবহ বিপদের সময় সামনে দাঁড়ালে সাধারণ চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। ফরহাদ বলল, মামা, আমি ওর সঙ্গে একটু কথা বলি। কামরুল ইসলাম সাহেব ক্লান্ত নিঃশ্বাস ফেলে বললেন, এখানে সমস্যাটা হয়েছে। ও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এতক্ষণ তাকে বোঝাবার চেষ্টা করলাম, লাভ হয়নি। ও কি বলেছে? তোমাকে তার অসুস্থ মুখ দেখাবে না, এইসব হাবিজাবি বলেছে। যেহেতু সে চাচ্ছে না, আমার মনে হয় তোমার তার সঙ্গে দেখা না করাই ভালো। এমনিতে সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে। সে চাপটা বাড়ানো ঠিক হবে না। আমি কি চলে যাব? হ্যাঁ, চলে যাও। দেশের বাইরে যাওয়ার আগে সে যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, আমি তোমাকে খবর দেব। আমি কি বিকেলে একবার আসবো? আসতে পারো, তবে আমার মনে হয় না সে তোমার সঙ্গে কথা বলবে। আসমানি ভয়ঙ্কর ধরনের দিবে, যা বলবে তাই। অ্যাপার্টমেন্ট হাউসে লিফট আছে। ফরহাদ নামছে সিঁড়ি দিয়ে। তার কাছে মনে হচ্ছে সে নেমেই যাচ্ছে। সিঁড়ি শেষ হচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, নামতে কষ্ট হয় না, কিন্তু এখন নামতেও কষ্ট হচ্ছে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ইচ্ছে করছে রেলিং ধরে খানিকক্ষণ বিশ্রাম করতে। হঠাৎ করে খুব ঘুমও পাচ্ছে। মেসে ফিরে গিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো। চিন্তা ভাবনাহীন নিশ্চিন্ত ঘুম। কতদিন হয়ে গেল সে আরাম করে ঘুমোতে পারছে না। ঘুমিয়ে পড়তে পারলে দরদাম করে মাছ কেনার কথা ভাবতে হবে না, নান্টু ভাইয়ের কথা ভাবতে হবে না, চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা কোথায় পাওয়া যাবে তা নিয়ে ভাবতে হবে না। ফরহাদ প্রাইভেট টিউশনে শুরু করেছে। তার ছাত্রের মা চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা নাকি কোথাও খুঁজে পাচ্ছেন না। ফরহাদের দায়িত্ব বইটার খোঁজ করা। এক বিদেশি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিজ্ঞাপন দিয়েছেন তারা। সেখানে লেখা, বেতন ভাতা আকর্ষণীয়, ছবি এবং বায়োডাটা সহ যোগাযোগ করুন। ফরহাদের কাছে বায়োডাটা আছে, ছবি নেই। 3R সাইজের ছবি তুলতে হবে, হাসি হাসি মুখের ছবি। কাউকে দিয়ে সুপারিশ করাতে পারলে ভালো হতো, কোনো মন্ত্রী বা এই ধরনের ক্ষমতাবান কেউ। তবে মন্ত্রীর সুপারিশে কাজ হবে না, কারণ 5,000 দরখাস্ত যদি পড়ে, সে 5,000-এর মধ্যে 4,000 থাকবে মন্ত্রীর সুপারিশ। বাংলাদেশের মন্ত্রীরা জোরালো সুপারিশ করতে খুব পছন্দ করেন। নতুন ধরনের কোনো সুপারিশ যদি কেউ করতো তাহলে ভালো হতো। যেমন ধরা যাক, কবি শামসুর রহমান সাহেব তার দরখাস্তের উপর গোটা গোটা অক্ষরে তাকে নিয়ে 2 লাইনের কবিতা লিখে সুপারিশ করলেন। এই ছেলেটা ভালো এবং সৎ, তার বিষয়ে ইহাই আমার চিন্তিত অভিমত। শামসুর রহমান। বাহ, কবিতাটা ভালো হয়েছে। ফরহাদ ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে, প্রাণপণে চেষ্টা করছে আসমানের বিষয়ে এখন আর কিছু সে ভাববে না, কোনো কিছুই না। দিনটা কেমন মেঘলা মেঘলা। এরকম মেঘলা দিনে আসমানিকে নিয়ে বের হতে পারলে আসমানি বারবার আকাশের দিকে তাকাতো এবং বলতো, তোমার কি মনে হয় বৃষ্টি হবে? ফরহাদ বেশিরভাগ সময় বলতো, জানি না, আমার খুবই টেনশন লাগছে। কেন? আকাশে ঘন কালো মেঘ, তাই আমার টেনশন শুরু হয়। যদি বৃষ্টি না হয়? টেনশনের কি আছে? সব মেঘে কি আর বৃষ্টি হয়? হয় না বলেই তো টেনশন। আসমানি আজ সঙ্গে থাকলে তার টেনশন হতো, কারণ আকাশ অতি দ্রুত কালো হচ্ছে। কালো মেঘ নিয়ে যে গানটা আছে সেটা কি যেন? মেঘ কালো, আধার কালো, আর কলঙ্ক যে কালো। ফরহাদ নিউ মার্কেটের দিকে রওনা হলো। টাইমসের বইটা কিনে মাছ কিনতে ঢুকবে।
এর মধ্যে যদি ভালো মতো বৃষ্টি নামে তাহলে মাছের দাম কমে যাবে। বৃষ্টির দিনে ইলিশ মাছের দাম বাড়ে, অন্য সব মাছের দাম কমে। মানুষের মন কিরকম যে হয় তা বুঝতে পারলে হয়তো চমৎকার হতো। মন যদি একটা বিষয় নিয়ে ব্যস্ত রাখা যেত তাহলে ভালো হতো, কিন্তু মানুষের মন একসঙ্গে 10-12টা বিষয় নিয়ে ভাবতে পারে। ফরহাদ নিশ্চিত যে যখন মাছের বাজারে ঢুকে রুই এবং কাতল মাছের দাম কমাতে ব্যস্ত থাকবে তখন তার মনের একটা অংশে ভাববে আসমানের কথা। আর যদি বৃষ্টি নামে, সে কি তার বিছানার জানলা থেকে বৃষ্টি দেখবে? রোগ যন্ত্রণায় কাতর মানুষকে বৃষ্টি পছন্দ করে? দরজা খুলে দিয়ে রানী অবাক। বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে ফরহাদ দাঁড়িয়ে আছে। তার হাতে কানকোয়ে দড়ি বাঁধা বিশাল সাইজের এক কাতলা মাছ। ফরহাদ বিব্রত ভঙ্গিতে বলল, বাড়িতে কোনো কাজের লোক আছে? মাছটা ভেতরে নেবে। রানী অবাক হয়ে বলল, মাছ কেন? মা বলেছেন একটা বড় মাছ কিনতে, তোমাদের এখানে দিয়ে যেতে। মাকে একটু খবর দেবে? উনি এখন বাড়িতে নেই, পাশের বাড়িতে মিলাদ হচ্ছে, মিলাদে গেছেন। উনি যেতে চাননি, আমার মা জোর করে নিয়ে গেছেন। তুমি মাকে বলে দিও যে মাছ দিয়ে গেছি। আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ। বৃষ্টির মধ্যে কোথায় যাবেন? অবশ্যই যাবেন না, ওনারা চলে আসবেন, আমি খবর পাঠাচ্ছি। ফরহাদ শান্ত গলায় বলল, খবর পাঠাতে হবে না, আসলে আমি মার সঙ্গে দেখা করতে যাচ্ছি না। মার সঙ্গে এখন কথা বলতে ইচ্ছা করছে না, এমনিতেই মনটা খারাপ, তার সঙ্গে কথা বললে মন আরো খারাপ হয়। আমি চাই। রানী বলল, একটু বসুন, 1 মিনিট, আপনার একটা জিনিস আমার কাছে আছে, নিয়ে যান। ফরহাদ অবাক হয়ে বলল, আমার কি জিনিস? রানী নিচু গলায় বলল, আপনি আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছিলেন, আসমানি রঙের শাড়ি। ফরহাদ অবাক হয়ে বলল, তোমার কাছে কিভাবে গেল? রানী তার জবাব না দিয়ে চলে গেল। শাড়ির প্যাকেট হাতে ফিরে এসে বলল, আমি কিন্তু প্যাকেটটা খুলে ফেলেছিলাম, কিছু মনে করবেন না। প্যাকেটের ভেতরে একটা চিঠি ছিল, চিঠিটা প্যাকেটে ভরে দিয়েছি। ফরহাদ তাকিয়ে আছে, মেয়েটার ভাবভঙ্গি কেমন যেন লাগছে। তার সঙ্গে কথা বলছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না। মেয়েটার সঙ্গে আসমানের চেহারার কোনো মিল নেই, কিন্তু তারপরেও কেন জানি তাকে আসমানের মতো দেখাচ্ছে। রানী বলল, আমি শুনেছি উনি খুবই অসুস্থ। আপনি যখন আবার তাকে দেখতে যাবেন তখন অবশ্যই শাড়ি এবং চিঠি নিয়ে যাবেন। ও কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে না। আমি আজ গিয়েছিলাম দেখা করতে, অনেকক্ষণ বসেছিলাম, দেখা করেনি। এখন শাড়ি নিয়ে আবার যাবেন। সকালে হয়তো মন খুব খারাপ ছিল, মানুষের মন বেশিক্ষণ খারাপ থাকে না। আসমানের সঙ্গে মিলটা কোথায় ফরহাদ বের করতে পারছে না। গলার স্বর অন্যরকম, কিন্তু কেন জানি মনে হচ্ছে আসমানি কথা বলছে। আশ্চর্য, আসমানিকে দেখে মোটেই অসুস্থ মনে হচ্ছে না। সে খাটে হেলান দিয়ে বসেছে, চুল ছাড়া, তার লম্বা চুল বিছানায় স্পর্শ করছে। আসমানির পরনের শাড়ির রং উজ্জ্বল, সবুজ জমিনে লাল ফুলের কাজ। তার অসুস্থতার একমাত্র লক্ষণ তার পায়ের উপর সাদা রঙের চাদর এবং বিছানার পাশে টেবিল ভর্তি ওষুধ। ফরহাদ বসেছে আসমানির খাটে, বৃষ্টির ভেতর এসেছে বলে আধ ভেজা। ফরহাদ বলল, কেমন আছো? আসমানি সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল, সকালে তোমার সঙ্গে দেখা করিনি বলে রাগ করো না, হঠাৎ করে মন খুব খারাপ করছিল। হঠাৎ মনে হলো, কি আশ্চর্য, সবাই থাকবে, শুধু আমি থাকবো না। এটা কেমন কথা? মন খারাপ ভাবটা কি এখন কমেছে? না কমেনি, তবে তোমাকে দেখে খুশি হয়েছি। তোমাকে আজ অসুস্থ মনে হচ্ছে না। মনে না হলেও আমি ভয়াবহ অসুস্থ। আমার রোগটার নাম হচ্ছে ক্রনিক মাইলেড লিউকেমিয়া। এই রোগের 3টে স্তর থাকে, আমি আছি 2য় স্তরে। ও, আসমানি হাসি হাসি মুখে বলল, হাসপাতালে থাকার সময় অল্প বয়সী একজন ডাক্তারের সঙ্গে আমার বেশ ভাব হয়েছিল। তাকে যখন বললাম অসুখটা কি আমি ভালো মতো জানতে চাই, সে রাজ্যে লিটারেচারে দিতে রইল। এই রোগ বিষয়ে আমি এখন একজন বিশেষজ্ঞ হয়ে গেছি। তুমি কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। তুমি কিছু জানতে চাচ্ছি না? তুমি গম্ভীর হয়ে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে AML হয়েছে। AMLটা কি? আরেক ধরনের ব্লাড ক্যান্সার। একুয়ার্ড
মায়ালোজেনিয়াস লিউকোমিয়া। মায়ালোজেনাস এটা আবার দুই রকমের হয়, মায়ালোমোনোসাইটিক এবং পিওমোনোসাইটিক। শুনতে বিরক্ত লাগছে? লাগছে। আমার ইয়াং ডক্টর সাহেবের কাছে শুনলাম বিদেশি যাদের এ ধরনের ভয়াবহ অসুখ হয় তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করার ব্যবস্থা থাকে। সাইকিয়াট্রিস্টরা এসে দিনের পর দিন তাদের সঙ্গে কথা বলেন, মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত করেন। হাস্যকর না? হাস্যকর কেন? যাদের এ ধরনের অসুখ হয় তারা মৃত্যুর জন্য আপনা থেকেই তৈরি হয়ে যায়। সাইকিয়াট্রিস্টের দরকার হয় না, রোগীর আত্মীয় স্বজনদের জন্যই এটা যথেষ্ট। প্রিয়জনের আসবে আর এই কাজ করে দেবে। তুমি কাজ করো, বিছানায় পা তুলে আরাম করে বসো। তুমি এমনভাবে বসেছ দেখে মনে হচ্ছে ভাইয়া পরীক্ষা দিতে এসেছ, এবং আমি হচ্ছি বায়ু বোর্ডের চেয়ারম্যান। ফরহাদ পা তুলে বসলো। আসমানি বলল, আমি খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাড়ি যাচ্ছি। কবে যাচ্ছ? কবেটা বলবো না, কারণ বললে তুমি এয়ারপোর্টে উপস্থিত হবে। তোমাকে দেখুন তখন ভয়ঙ্কর ধরনের কষ্ট হবে। আমি তোমাকে রেখে চলে যাচ্ছি, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। এই কষ্টটা আমার সহ্য হবে না। যখন চাকরি করতে, চাকরির প্রয়োজনে 2-3 দিনের জন্য বাইরে যেতে, তখনও সহ্য হতো না। সারা রাত ঘুমোতে পারতাম না, ফাঁকা ফাঁকা লাগতো। কাজেই আমি কবে দেশের বাইরে যাচ্ছি তা তোমাকে জানাবো না। তুমি হঠাৎ একদিন শুনবে আমি চলে গেছি, দেখবে দরজায় বিরাট তালা ঝুলছে। ফরহাদ কিছু বলল না, তাকিয়ে রইল আসমানের দিকে। আসমানের গলার স্বর কি সামান্য বদলেছে, একটু যেন অন্যরকম লাগছে। আসমানি বলল, বাবার সঙ্গে আজ তোমার দেখা হয়েছে না? হ্যাঁ। তাকে আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি লাগছে না? বুঝতে পারিনি। বাবার খুশির কারণ হচ্ছে মেয়ের চিকিৎসার জন্য তাকে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে না। আমার চিকিৎসার যাবতীয় খরচ কে দিচ্ছেন জানো? না, আনিস সাহেব নামের এক ভদ্রলোক। তার কথা তোমাকে চিঠিতে লিখেছিলাম। ওই যে মামা যার সঙ্গে আমার বিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন, ওই লোক। ভাগ্যিস ওই ভদ্রলোক আমাদের বাসায় এসেছিলেন, আমার সঙ্গে গল্প টল্প করেছিলেন। তা না হলে আমার প্রতি তার মমতা তৈরি হতো না। টাকা পয়সা দিয়ে বাবাকে সাহায্য করার জন্য তিনি এগিয়েও আসতেন না। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে অদ্ভুত সব যোগাযোগের কথা ভাবি। মজার ব্যাপার কি জানো, আনিস সাহেব কিন্তু আমাকে হাসপাতালে বা বাসায় দেখতে আসেননি, অথচ উনি ঢাকাতেই আছেন। অদ্ভুত না? হ্যাঁ অদ্ভুত। খুব পরিচিত অনেকেই আমাকে দেখতে আসেনি, যেমন কণা, আমার এত প্রিয় বান্ধবী, কিন্তু সে আসেনি। আবার কেউ কেউ এসেছে যাদের সঙ্গে আমার সামান্য পরিচয়। এমন একজন এসেছে যাকে আমি কোনোদিন দেখিনি। সে কে? খুব সুন্দর মতো একটা মেয়ে, তোমাকে মনে হয় চেনে। মেয়েটা বিপদে পড়েছিল, তুমি তাকে বাসায় পৌঁছে দিয়েছ। এমন কারো কথা কি মনে আছে? না। মেয়েটা তোমাকে চেনে কিভাবে? জানি না, জিজ্ঞেস করিনি। আমার এখন এমন সময় যাচ্ছে যেখানে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করে না। তবে আমি নিশ্চিত মেয়েটা তোমাকে খুব ভালো মতো চেনে। শুধু চেনে না, সে তোমাকে অসম্ভব পছন্দও করে। সে যেহেতু তোমাকে চেনে, তুমিও চেনো। একটু মনে করার চেষ্টা করো, চেষ্টা করলেই মনে পড়বে। মেঘটার চিবুকে কাটা দাগ আছে, কখনো চোখ বড় লাগে, কখনো ছোট। এমনিতে ডান চোখটা একটু সামান্য বড়। এমন করে তাকালে বোঝা যায় না, তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। এমন করে বর্ণনা দিচ্ছ কেন? বর্ণনা দিচ্ছি যাতে তুমি মেয়েটাকে খুঁজে বের করতে পারো। নাম বলেনি? নাম বলেছে, কিন্তু নামটা তোমাকে বলবো না। মেয়েটা তোমাকে খুঁজে বের করতে হবে। তার কি কোনো দরকার আছে? হ্যাঁ দরকার আছে। আমার অসুখটা সারবে না। আমি চাই আমি যেমন তোমাকে ভালোবেসেছি তেমন কেউ তোমাকে ভালোবাসো। আসমানি, তুমি খুবই উদ্ভট কথা বলছো। আসমানি হাসতে হাসতে বলল, অসুখে মাথার ঠিক নেই, উদ্ভট কথাও বলতে পারি। আচ্ছা, তোমার দাদাজানের সঙ্গে তোমার খুব ভাব ছিল, তাই না? তুমি তার অনেক সেবা যত্ন করেছ। রাতের বেলা দাদা নাতি মিলে কুটুর কুটুর করতে না? হ্যাঁ করতাম। এখন কি সেই দাদাজানের কথা তুমি ভাবো? ভাবো না। আচ্ছা শোনো, আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, আমার মাথা ধরে গেছে, শরীর ঝিমঝিম করছে। তুমি কি দয়া করে উঠবে? ফরহাদ উঠল না, আগের মতোই বসে রইল। আসমানি বলল, তোমার হাতের এই শাড়িটা কি আমার জন্য? হ্যাঁ,
তোমার বিয়ের শাড়ি। বিয়ে হলে তবে না বিয়ের শাড়ি পরবো, এই শাড়ি তুমি ফিরিয়ে নিয়ে যাও। যদি ভালো হয়ে দেশে ফিরি তখন এই শাড়ি নিয়ে এসো, খুব আগ্রহ নিয়ে শাড়ি পরবো। যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। আসমানের চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে পড়ল। তার শরীর কাঁপছে, জগৎ সংসার অস্পষ্ট হয়ে আসছে। তার খুব ইচ্ছা করছে সে ফরহাদকে বলে, খবরদার তুমি যাবে না, তুমি আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে থাকো, যার যা ইচ্ছা ভাবো, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তা অসম্ভব, আমরা অসম্ভবের জগতে বাস করি না। রাহেলার মন আজ বেশ ভালো। বড় মাছটা আনায় খুব কাজ হয়েছে। মাছটা শুধু যে বড় ছিল তা না, স্বাদু মাছ ছিল। জাহানারার শাশুড়ি পর্যন্ত বললেন, অনেকদিন পর এত ভালো মাছ খেলাম, টাটকা মাছের স্বাদই আলাদা। রাহেলা খুশি খুশি গলায় বললেন, ফরহাদকে বলবো ভালো পাঙ্গাস মাছ দিয়ে যেতে, ও মাছ চেনে। খুব সকালে আরিচা ঘাটে যাবে, ফ্রেশ মাছ কিনে নিয়ে আসবে, দেখে কাল পরশুর মধ্যে। জাহানারার শাশুড়ি বললেন, এসব কি বলছেন বিয়ান, রোজ রোজ মাছ কিনতে হবে নাকি? রাহেলা তৃপ্তির গলায় বললেন, রোজ রোজ কি আর কিনছি, আছি আর মাত্র 2-4 দিন, সবাইকে নিয়ে পাঙ্গাস মাছ একটা না হয় খেলাম। 2-4 দিন আছেন নাকি? জি বিয়ান, মঞ্জু বাসা ঠিক করে ফেলেছে, তার বড় ভাইকে দিয়ে খবর পাঠিয়েছে। আমি খুবই রাগ করেছি। বড় ভাইকে দিয়ে খবর পাঠাবে কেন? তুই নিজে এসে দিবি না? তুই কোথাকার তালে বল, ব্যস্ত থাকে। ওর ব্যস্ততার কথা আমাকে বলবেন না বিয়ান, যত ব্যস্ততা বাবা মার বেলায়, বন্ধু বান্ধবের বেলায় হাতে অবসর আছে। বিয়ান, আমি ঠিক করেছি ওর বিয়ে দেব। একটা মেয়ে দেখবেন তো, মেয়েটা সুন্দর হতে হবে আর ভালো বংশ। ছেলে তো আপনি দেখেছেন, শিক্ষক বাবার ছেলে। আর কিছু থাকুক না থাকুক, চরিত্র ঠিক আছে, তা তো থাকবে। ওর বয়সী ছেলেদের তো বিয়ান দেখি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আবার ফেন্সিডিলও খাচ্ছে। ওদের সঙ্গে যখন আমার 2 ছেলেকে মিলাই তখন বড় শান্তি লাগে। মনে মনে বলি, আল্লাহ পাক তোমার দরবারে হাজার শুকর। বেয়ান, আপনার কথা শুনে ভালো লাগলো। মঞ্জুর একটা কথা না বলি শুনে। একদিন রিক্সা করে এসেছি, রিক্সা ভাড়া 10 টাকা। আমার কাছে বলল, মা 10 টাকা আছে? আমার কাছে সব বড় নোট। আমি দিলাম 10 টাকা। ও আল্লাহ! তারপর দেখি কয়েকদিন পর পর ওই রিক্সাওয়ালা আসে, আমাকে সালাম করার জন্য আসে। আমি ভাবলাম ব্যাপার কি, একদিন জিজ্ঞেস করলাম। রিক্সাওয়ালা বলল, স্যার ওই দিন তার দুঃখের কথা শুনে 500 টাকা বকশিস দিয়েছেন। এখন বেয়ান, আমার কথা হলো, তুই যদি 500 টাকাই দিবি তাহলে 10 টাকা ভাড়া দেওয়ার জন্য এত ব্যস্ত হলি কেন? রাহেলা ছেলের গল্প আরো কিছুক্ষণ করতেন, মেয়েকে ঘরে ঢুকতে দেখে থেমে গেলেন। জাহানারা থমথমে গলায় বললেন, মা একটু বাইরে এসে তো। রাহেলা শঙ্কিত গলায় বললেন, কি হয়েছে? জাহানারা বলল, কিছু হয়নি, একটু বাইরে এসে কথা আছে। রাহেলা মেয়ের সঙ্গে বারান্দায় গেলেন। জাহানারা কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার কি আমার সম্মান একটুও রাখবে না? সামান্য মান সম্মানের চিন্তাও করবে না? কেন, কি হয়েছে? জাহানারা চাপা গলায় বলল, মঞ্জু ভাইয়া তোমাদের জামাইয়ের অফিসে গিয়েছিল, তার নাকি পার্টনারের কি সমস্যা হয়েছে, 2 দিনের মধ্যে 40,000 টাকা জোগাড় না হলে জেলে দেবে। টাকার জন্য তোমার জামাইয়ের অফিসে গিয়ে কান্নাকাটি করেছে, মদ খেয়ে গিয়েছিল, হুঁশ জ্ঞান নেই, জামাইয়ের পায়ে ধরতে চায়। রাহেলা কাঁদো কাঁদো গলায় বললেন, জামাই কি টাকা দিয়েছে? তোমার জামাই তো হাজী মোহাম্মদ মহসিন না, কেউ টাকা চাইবে আর টাকা বের করে দেবে। সে খুবই বিরক্ত হয়েছে এবং আমার উপর রাগ করেছে। তোর উপর রাগ করে কি আছে? তুই তো আর টাকা চাসনি। আমার বাপ ভাই তো চেয়েছে, পায়ে ধরে চেয়েছে। একবার চেয়ে তোকে চুপ করে না, চাইতেই থাকবে। আমাকে সব কথা বলছিস কেন? আমি কি করব? তুমি চারিদিকে যে উল্টাপাল্টা গল্প করছো এগুলি বন্ধ করবে। মঞ্জু ভাইয়ার কাছে খবর পাঠাবে, সে যেন তোমার জামাইয়ের অফিসে ভুলেও না যায় আর এখানেও না আসে। ও কোথায় থাকে আমি তো জানি না। জাহানারা কেঁদে ফেলে বলল, তুমি একটা কাজ করো মা, বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। তোমাদের জন্য আমার মাথা কাটা যাচ্ছে। বাবা কি করেছে তুমি জানো? দারোয়ানের কাছ থেকে 100 টাকা ধার করেছে। রাহেলা বললেন, আমরা কোথায় যাব? জানি না কোথায় যাবে, আমার অসহ্য লাগছে, মরে যেতে ইচ্ছে করছে। ফরহাদকে আজ নাপিতের দোকানে গিয়ে চুল কাটতে হবে। আসমানের খুব শখের দৃশ্য নাকি ছেলেদের চুল কাটার দৃশ্য। সে বলতো, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসার সঙ্গে একটা নাপিতের দোকান ছিল। নাপিত কচ কচ করে চুল কাটতো, আমার দেখে এত মজা লাগতো।
এখনো মজা লাগে। আমরা মেয়েরা মাথার চুল কাটতে পারি না বলে ছেলেদের লম্বা চুল কাটা দেখে মজা পাই। আমি কি ঠিক করেছি জানো? চুল কাটা শিখে নেব। তোমার চুল যতবার লম্বা হবে ততবার কেটে দেব। চুল কাটা শেষ হওয়ার পর নাপিতদের মতো মাথা বানিয়ে দেব। ফরহাদের কাছে মনে হচ্ছে সে সারা জীবন খুব পরিশ্রম করেছে। নিঃশ্বাস ফেলার মতো সময় তার ছিল না। আজ ছুটি পাওয়া গেছে। প্রচন্ড কর্মব্যস্ত শহরে আজ তার কোনো কাজ নেই। আজ সারাদিন রাস্তায় হাঁটা, পার্কে বসে থাকা, নাপিতের দোকানে গিয়ে চুল কাটা শেখা, মাথা মালিশ করানো। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা যেতে পারে। অফিসে চলে যাওয়া যায়। ক্যাশিয়ার সিদ্দিক সাহেবের সঙ্গে বসে এক কাপ চা খাওয়া যেতে পারে। বিদেশে তার মেয়েটা কেমন পড়াশোনা করছে সে সম্পর্কে জানতে চাইতে পারে। দেশের পলিটিক্স নিয়েও কথা বলা যায়। কথা বলার বিষয়বস্তুর তো কোনো অভাব নেই। গভীর রাতে ফার্মগেট পেট্রোল পাম্পের কাছে গেলে কেমন হয়? ওই মেয়েটিকে হয়তো সেখানে পাওয়া যাবে। নিশিকন্যারাও এক অর্থে ভিক্ষুকদের মতো। ভিক্ষুকরা যেমন নির্দিষ্ট জায়গায় ভিক্ষা করে, এরাও তাই করে। নির্দিষ্ট জায়গায় সেজেগুজে হাঁটাহাঁটি করে। মেয়েটার জন্য এক হাঁড়ি বগুড়ার দই নিয়ে গেলে কেমন হয়? তাকে বললেই হবে, অনেকদিন আগে তোমাকে দেখে হঠাৎ বুকে একটা ধাক্কার মতো পেয়েছিলাম। কারণ তোমার চেহারা দেখতে আমার অতি প্রিয় একজনের মতো ছিল। তখন আমার হাতে এক হাঁড়ি বগুড়ার দই ছিল। আমার খুব ইচ্ছে করছিল আমি দইয়ের হাঁড়িটা তোমাকে দিই। কেন জানি দেয়া হয়নি। আজ নিয়ে এসেছি। আমি অবশ্যই খুবই খুশি হব তুমি যদি দইটা নাও। তুমি ভালো থেকো কেমন? আমার অতি প্রিয়জনের নামটা জানতে চাও? ওর নাম আসমানি। ওর কোনো ছবি আমার কাছে নেই। ছবি থাকলে দেখতে ওর সঙ্গে তোমার কি অদ্ভুত মিল সেটা তোমাকেও দেখাতাম। ফরহাদ জাহানার বাড়িতে গিয়েছে। সেখানে গিয়ে দেখলো তার বাবা বাগানে। বাবা, গাছ ছাড়া কি তুমি আর কিছু ভাবতে পারো না? গাছ নিয়ে ভাবা কি অন্যায়? ফরহাদ বাবার পাশে বসতে বসতে বলল, কোনো অন্যায় না। তুমি যেহেতু মানুষ, গাছ না, সেহেতু তোমার মাঝে মধ্যে আশেপাশের মানুষদের কথা ভাবতে হবে। ভাবি না তোকে কে বললো? ভাবি তো, খুবই ভাবি। না বাবা, তুমি ভাবো না। একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়েছিল। দাদাজান মারা যাওয়ার বিয়েটা হয়নি। তারপর সে অসুস্থ হয়ে পড়ল। তুমি কখনো জানতে চাওনি মেয়েটার কি হয়েছে? একবার দেখতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করনি। জবেদ আলী লজ্জিত গলায় বললেন, চল যাই, দেখা করে আসি। আজই যাই। হাত ধুয়ে লুঙ্গি বদলে পায়জামাটা পরে আসি। 5 মিনিটের মামলা। খালি হাতে যাওয়া ঠিক হবে না। হরলিক্স, ডাব, কলা এসব নিয়ে যেতে হবে। তোর কাছে টাকা আছে না? ও দেশে নেই বাবা, চিকিৎসার জন্য বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে আসো, তারপর ইনশাআল্লাহ দেখতে যাব। নান্টু ভাই পোলাও রান্না করছেন। পোলাও এবং মুরগির কোরমা। তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে, কারণ অর্ণব খাটে পা ঝুলিয়ে বসে আছে। আজ রাতে সে বাবার সঙ্গে থাকবে। অর্ণব গভীর আগ্রহে বাবার কর্মকাণ্ড দেখছেন। নান্টু ভাই ছেলের আগ্রহ দেখে মজা পাচ্ছে। তিনি ফরহাদের জন্য অপেক্ষা করছেন। ফরহাদ এলে তাকে ডিম আনতে পাঠাবেন। ফার্মের ডিম না, দেশি ডিম। ডিমের পুডিং বানাতে হবে। ডিমের পুডিং ছেলের খুব পছন্দ। রান্না শেষ করে ভিডিওর দোকানে যেতে হবে। মিকি মাউসের ক্যাসেট আনতে হবে। খাওয়া দাওয়ার পর বাপ বেটা মিলে ক্যাসেট দেখা হবে। যেভাবেই হোক ছেলেকে আনন্দে রাখতে হবে। নান্টু বলল, মন খারাপ নাকি রে বেটা? অর্ণব বলল, না, কখনোই কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না, সব সময় ডু ফুর্তি। অর্ণব পা দোলাতে দোলাতে বলল, আচ্ছা। আর এই যে আমি এক জায়গায় থাকছি, তোর মা অন্য জায়গায় থাকছে, এটা কোনো ব্যাপার না। তোর জন্য বরং লাভ, তুই 2 জায়গায় বদলে বদলে থাকতে পারবি। অর্ণবের কেন জানি অবোধ শিশু মনে হচ্ছে না, কেমন যেন বয়স্ক মানুষের মতো গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নান্টুর মনে হচ্ছে অর্ণবের সঙ্গে জটিল সাংসারিক বিষয় নিয়ে আলাপ করা যায়, এবং আলাপ করাই উচিত। এই পৃথিবীতে সবচেয়ে বড় বান্ধবী হয় মা কন্যা, এবং সবচেয়ে বড় বন্ধু হয় পিতা পুত্র। 2 বন্ধু যদি জটিল আলাপ না করে তাহলে কি করবে? অর্ণব, তোর মা যে আজ বিয়ে, সেটার লোকটা কেমন বলতো? ভালো। তোকে আদর করে? বেশি? আমার চেয়েও বেশি? একটু বেশি। ছেলের শেষ উত্তরটা নান্টুর ভালো লাগলো না। নিজেকে সে এইভাবে সান্ত্বনা দিল যে ছেলে মানুষ, ভেবেচিন্তে কথা বলছে না। সে ঠিক করে রাখলো যে ছেলেকে সত্যি ভালোবাসা এবং নকল ভালোবাসার মধ্যে প্রভেদটা বোঝাতে হবে। তবে এখন না, একটু বড় হলেই বুঝতে পারবে।
সবকিছুর একটা সময় আছে। তোর মা আর আমার সম্পর্কে কিছু বলে তোকে? না। ভালো মন্দ কিছুই বলে না? অর্ণব বাবার প্রশ্নের উত্তর না দিয়ে পা নাচাতে নাচাতে বলল, পেপসি খাবো। নান্টু বলল, একটু ধৈর্য ধরে বস বাপধন। তোর ফরহাদ চাচু এলে তাকে বলবো নিয়ে আসতে। সে এলেই তাকে পেপসি আর ডিম আনতে পাঠাবো। ডিমের পুডিং বানাবো। ডিমের পুডিং কি তোর পছন্দ? হুম। ফরহাদ চাচুকে কি পছন্দ? হুম। ফরহাদ খুব ভালো ছেলে। এমন ছেলে বাংলাদেশে একটাও নাই। ভালো ছেলেদের কপালে দুঃখ থাকে, এজন্য তার কপালেও দুঃখ। নান্টু আশা করেছিল ছেলে বলবে কেন দুঃখ। অর্ণব তা করল না। সে আগের মতোই পা দুলাতে লাগলো। নান্টু গরম ঘিয়ে চাল দিয়ে নাড়তে নাড়তে বলল, যে মেয়েটির সঙ্গে ফরহাদ চাচুর বিয়ের কথা হয়েছিল তার একটা ভয়ঙ্কর অসুখ করেছে। খুবই ভয়ঙ্কর অসুখ। সে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে। বুঝতে পারছিস? হুম। তোর ফরহাদ চাচুর খুব ইচ্ছা ছিল সেও সঙ্গে যাবে। টাকা নিয়ে যাবে কিভাবে? এখন সে পাগলের মতো রাস্তায় হাঁটে, রাতে ঘুমায় না। যতবারই আমার ঘুম ভাঙে আমি দেখি সে চুপচাপ বিছানায় বসে আছে। আমার চোখে পানি এসে যায়। অর্ণব বলল, বাবা পেপসি খাবো। ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর। জীবনে বড় হতে হলে ধৈর্য ধরতে হয়। ধৈর্যের ইংলিশ কি জানিস? না। পেশেন্স। আমার ধৈর্য ছিল না বলেই আজ এই দশা। টিভি দেখবি? টিভি ছেড়ে দেব? না। বাবা পেপসি খাবো। আর 10 মিনিট পোলাওটা নামিয়ে আমি নিজেই যাব। আমিও যাব। অবশ্যই যাবি। তোকে ফেলে রেখে যাব নাকি? বাবারে, আমি কাউকে ফেলে যাই না, লোকজন আমাকে ফেলে যায়। নান্টু ঘড়ি দেখলো 9টা বাজে। শর্মিলার বিয়ে হয়তো হয়ে গেছে। দ্বিতীয় বিয়ে তো কোনো জাঁকজমকের বিয়ে না, দায়সারা বিয়ে। কাজের সামনে 2টা সিগনেচার, তারপরে শুকনো খুরমা খেজুর খেয়ে বিয়ে শেষ করা। পেট্রোল পাম্পের মেয়েটা অবাক হয়ে মানুষটাকে দেখছে। সুন্দর একজন মানুষ, লম্বা, ফর্সা, দইয়ের হাড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। কি সুন্দর করে না সে কথা বলছে। সে যেন রাস্তার কোনো মেয়ে না, ভদ্র ঘরের কোনো মেয়ে। তাকে তুমি তুমি করেও বলছে, আপনি করে বলছেন। অনেকদিন পর আপনাকে দেখলাম। তখন আপনার হাতে, আমার হাতে একটা দইয়ের হাড়ি ছিল। আমার ইচ্ছা ছিল আপনাকে 2টা দেব। সেদিন দেয়া হয়নি। আজ নিয়ে এসেছি। আপনি যদি নেন আমি খুবই খুশি হব। আমার নাম ফরহাদ। মেহেরুন্নিসা নামে শিশিকন্যা হাত বাড়িয়ে নিল। দই নিয়ে এসে ক্ষীণ গলায় বলল, আমার দই দেওয়ানোর ইচ্ছা কেন হইল? ফরহাদ বলল, আপনি দেখতে আমার অতি প্রিয় একজনের মতো। সে খুব অসুস্থ, দেশের বাইরে গেছে চিকিৎসার জন্য। তার কথা খুব মনে পড়ছে বলেই আপনার কথা মনে পড়েছে। আপনি তার কাছে যান না কেন? টাকা ছিল না বলে যেতে পারিনি। পরে অবশ্য আমার এক বন্ধু জোগাড় করেছিল, কিন্তু টাকাটা আমার ভাইকে দিতে হয়েছে। ও মহা বিপদে পড়েছিল। টাকাটা পাওয়ায় উদ্ধার হয়েছে। মেয়রনেসে সহজভাবে বলল, আপনার ভালো মানুষটার নাম কি? ফরহাদ বলল, আসমানি। নামটা সুন্দর না? বলতে বলতে ফরহাদের গলা ধরে এলো। মেহরুন্নেসা বলল, বৃষ্টি আসতেছে ভাইজান, আপনি ঘরে যান। আমি খুব খারাপ একটা মাইয়া, তারপরেও আমি আপনারে বললাম, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আইব। বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামলে লোকজন আশ্রয় খুঁজে এদিক সেদিক ছুটে যায়। ফরহাদ সেরকম কিছু করলো না। বৃষ্টির ভেতর সে এগোচ্ছে, তার মধ্যে কোনো ব্যস্ততা নেই। আসমানি একবার বলেছিল, এই যে বাবু সাহেব, শুনুন, একবার আমরা ঝুমঝুমার বৃষ্টিতে হাত ধরাধরি করে রাস্তায় হাঁটবো, বৃষ্টি বিলাস করব, কেমন? ফরহাদ বলল, আচ্ছা। মনে থাকে যেন? আমার মনে থাকবে। ফরহাদের মনে আছে। তার মনে থাকলে তো কিছু যায় আসে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্ত্রক, তার কি মনে আছে? তার হয়তো মনে নেই। মানুষের মনে স্বপ্ন ঢুকিয়ে দিয়ে তিনি হয়তো দূরে সরে যান। কিংবা কে বলবে, তিনি হয়তো দূরে যান না, খুব কাছেই থাকেন। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মানুষ যখন ছটফট করে, তিনিও করেন। কারণ এইসব স্বপ্ন তো তিনিই তৈরি করেছেন। স্বপ্নভঙ্গের কষ্ট অবশ্যই তাকেও সইতে হবে। ফরহাদ পেছনে তাকালো। মেয়েটা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে ভিজছে, একটু অনড়নি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টিতে গভীর মমতা। বৃষ্টি হচ্ছে। আসমানি একবার বলেছিল, বৃষ্টি হলো মেঘের অশ্রু। মেঘ কাছে, কারণ
মেঘমালার জন্মই হয়েছে কাদার জন্য।